নখের আঁচড়ের আওয়াজটা আসছিল দেয়ালের ওপাশ থেকে না, ঠিক আমার খাটের তলা থেকে। আমি যখন দম বন্ধ করে টর্চের আলোটা খাটের নিচে ফেললাম, দেখলাম একটা উল্টো হয়ে থাকা মানুষের হাত মেঝেতে রক্ত দিয়ে কি যেন লেখছে। আর ঠিক তখনই আমার কানের কাছে একটা বরফ শীতল ফিসফিসানি ভেসে এলো, তুইও মরবি অনিমেষ, তুইও মরবি। আমার নাম অনিমেষ তালুকদার, পেশায় আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজ থেকে প্রায় ঠিক 5 বছর আগের এই ঘটনাটি আমার জীবনে পুরো মন ঘুরিয়ে দিয়েছিল। আমি ভূত প্রেতে মোটেই বিশ্বাস করতাম না, যুক্তি আর বিজ্ঞানই ছিল আমার শেষ কথা। কিন্তু নেত্রকোনার দুর্গাপুরের সেই অভিশপ্ত রাতটি আমার সব অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সাল তখন 2021, মাস ছিল নভেম্বর। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর কাছে একটা পুরনো ল্যান্ডমার্ক রিসোর্ট সংস্কারের দায়িত্ব পড়েছিল আমাদের কোম্পানির ওপর। ব্রিটিশ আমলের তৈরি একটা বিশাল বাংলো, যেটাকে বাড়িকে রূপান্তর করা হয়েছিল আধুনিক লাক্সারি রিসোর্ট। কাজের তদারকিতে করার জন্য আমাকে সেখানে থাকতে হতো। পুরো বাংলোর সংস্কার কাজ চললেও পিছনের দিকে, অর্থাৎ 18 নম্বর কেবিন নামে একটা ঘরকে সাময়িকভাবে আমার থাকার জন্য ঠিক করে দেওয়া হয়েছিল। আর ঘরটা ছিল বেশ বড় সড়ো, কাঠের মেঝের আর ছাদটা ছিল অনেক উঁচুতে। প্রথম দুই তিন দিন সব কিছু ঠিকঠাক ছিল। দিনের বেলা শত শত শ্রমিকের কোলাহল, সিমেন্ট বালির গন্ধ আর হাতুড়ির শব্দে চারপাশটা গম গম করত। কিন্তু আসল রূপটা প্রকাশ পেল রাত 12টার পর, যখন শ্রমিকরা সবাই বিদায় নিত আর পুরো এলাকাটা একটা গভীর নিঝুম অন্ধকারে ডুবে যেত। সোমেশ্বরী নদীর দিক থেকে আসা ঠান্ডা বাতাস যখন জানালার কাছে ধাক্কা খেত, তখন মনে হতো কেউ যেন অনবরত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘটনা শুরু 4 নভেম্বর রাতে মাথায়। তখন ঘড়িতে আনুমানিক 1:45। ল্যাপটপে আমি সাইটের কিছু ড্রয়িং দেখছিলাম। হঠাৎ মনে হলো আমার খাটের দিক থেকে কেউ একজন খুব ভারী শ্বাস নিচ্ছে। গভীর শ্বাস এবং দীর্ঘ শ্বাস ছিল। আমি কাজ থামিয়ে কান খাড়া করলাম। চারপাশটা একদম নিস্তব্ধ। ভাবলাম হয়তো কোনো বন বিড়াল বা কুকুর ঘরে ঢুকে পড়েছে। খাট থেকে নেমে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে খাটের নিচে আমি তাকালাম, কিন্তু না, সেখানে তো কিছু নেই, ফাঁকা মেঝে। একটু স্বস্তি পেয়ে আবারও চেয়ারে এসে বসলাম। ঠিক 10 মিনিট পর এবার আর কোনো ভ্রম নয়, খাটের নিচে আমি স্পষ্ট নখের আঁচড়ের শব্দ হতে লাগলো, খড়খড় করে, যেন কেউ ধারালো নখ দিয়ে খাটের মেঝেটা উপরে ফেলার চেষ্টা করছে। আমার শির দ্বারা দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি টেবিল থেকে লোহার একটা টর্চ লাইট হাতে নিয়ে আমার খাটের নিচে আলো ফেললাম। আর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মানসিকভাবে বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম খাটের নিচে দেয়ালের কোণে একটা কুচকুচে কালো অবয়ব গুটিসুটি মেরে বসে আছে। দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু তার হাত পাগুলো অস্বাভাবিক রকম লম্বা আর পাকানো ছিল। আলোটা পড়ার সাথে সাথেই সেই অবয়বটি অত্যন্ত দ্রুত গতিতে ঠিক একটা মাকড়সার মতো দেয়াল বেয়ে ছাদের কোণে উঠে গেল। তার মাথাটা ঘাড়ের ওপরে পুরো 180 ডিগ্রি ঘুরে আমার দিকে তাকালো। চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। আর তার মুখটা কান পর্যন্ত হা হয়ে এক পৈশাচিক হাসি দিল। আমি ভয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। মনে হলো কেউ আমার শ্বাস নালি চেপে ধরেছে।
আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু তখনই ঘরের ভারী কাঠের দরজাটা কোনো বাতাস ছাড়াই সশব্দে নিজে নিজেই বন্ধ হয়ে গেল এবং খিলটাও বাইরে থেকে লেগে গেল। আমি খাটের ওপর উঠে বসলাম। আমার পুরো শরীর তখন কাঁপছে, কপাল বেয়ে ঠান্ডা ঘামও ঝরছে। ঘরের তাপমাত্রা হঠাৎ করেই -1°তে নেমে এলো। মুখ দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো আমার। ঘরের একমাত্র এনার্জি বাল্বটাও টিপ টিপ করে জ্বলতে জ্বলতে আর নিভতে শুরু করলো। হঠাৎ ঘরে ছাদের কোণ থেকে একটা ফোঁটা ফোঁটা তরল পদার্থ আমার হাতের ওপর পড়লো। টর্চের আলো ফেলে দেখলাম ওটা পানি নয়, ঘন কালচে কালারের রক্ত। উপর দিকে তাকাতে দেখলাম সেই বিভৎস সত্তাটি ছাদ থেকে ঝুলে আমার দিকে নামছে। তার লম্বা নোংরা চুলগুলো বাতাসে উড়ছে আর শরীর থেকে পচা মাংসের এক তীব্র গন্ধ পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। সে যত নিচে নামছিল, ঘরের দেয়ালগুলো যেন হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। দেয়ালে লাগানো চুন কামগুলো খসে খসে পড়তে লাগলো, আর সেখান থেকে রক্তিম অক্ষরে ফুটে উঠতে লাগলো একটা নাম। সেটা হলো রঞ্জনা। রঞ্জনা। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে শুরু করলাম। ঠিক তখনই আমার কানের একদম কাছে সেই হিমশীতল কণ্ঠস্বরটি ফিস ফিস বলে উঠল, চোখ খোলো, চেয়ে দেখো আমাদের। আমি চোখ মেলতেই দেখলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা অল্প বয়সী মেয়ে, কিন্তু তার শরীরের অর্ধেক অংশটা আগুনে পোড়া, মাংস গলে হাড় বেরিয়ে আসছে। সে তার কঙ্কাল সারা হাতটা বাড়িয়ে আমার গলা চেপে ধরল। বরফের মতো ঠান্ডা সেই হাতের ছোঁয়া লাগা মাত্রই আমার দম আটকে আসতে লাগলো। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু আমার সমস্ত শক্তি যেন কেউ চুষে নিয়েছে। মেয়েটা ফিসফিস করে বলতে লাগলো, এই ঘরের নিচে আমাদের জীবন্ত পুঁতে রাখা হয়েছিল, তোদের এই রিসোর্ট আমরা রক্ত দিয়ে ধুয়ে দেব। আমার চোখের সামনে তখন অন্ধকার নেমে আসছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে বাইরে থেকে নৈশ প্রহরে রহমান মিয়ার গলার আওয়াজ পাওয়া গেল। সে হয়তো টর্চ লাইট জ্বালিয়ে বাংলোর চারপাশটা পাহারা দিচ্ছিল। রহমান মিয়া জোরে চেঁচিয়ে উঠল, অনিমেষ বাবু, অনিমেষ বাবু, আপনার ঘরের আলো নেমে গেল কেন? সব ঠিক আছে তো? রহমান মিয়ার গলার আওয়াজটা হওয়া মাত্রই অলৌকিক সে শক্তিটা এক ঝটকে আমাকে ছেড়ে দিল। ঘরের বাল্বটা একটা বিকট শব্দে ফেটে গেল এবং চারপাশ সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। আমিও মেঝেতে আছাড় খেয়ে পড়লাম। পরদিন সকালে শ্রমিকরা এসে দরজা ভেঙে আমাকে প্রায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তখনও আমার গলায় কালো হয়ে 4টা আঙুলের দাগ বসে গিয়েছিল, যা কোনো মানুষের আঙুলের দাগ হতে পারে না। পরে স্থানীয় বয়স্ক মানুষের কাছ থেকে জানতে পেরেছিলাম 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ওই বাংলোতে পাকিস্তানি মিলিটারিরা এলাকার বেশ কিছু মেয়েকে ধরে নিয়ে নির্যাতন করে জীবন্ত পুঁতে রেখেছিল, আর সেই 18 নভেম্বর কেবিনটি ছিল তাদের মূল টর্চার সেল। আমি সেদিনই দুর্গাপুরের 25 ছেড়ে ঢাকায় চলে আসি। আজকে প্রায় কয়েক বছর হয়ে গেছে, কিন্তু এখনও প্রতি রাতে যখন ঘড়িতে 1:45 বাজে, আমি বিছানায় শুয়ে স্পষ্ট শুনতে পাই আমার খাটের নিচ থেকে কেউ একজন ধারালো নখ দিয়ে কাঠের মেঝেতে আঁচড় কাটছে আর ফিসফিস করে বলছে, তুইও মরবি, তুইও মরবি।